জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। একবার যদি কেউ জেলে যায়, জেলের দাগ যদি কারো গায়ে লেগে যায়, সে যখন জেল থেকে বের হয় তখন কি সে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে? সমাজ কি তাকে আগের মতোই মেনে নেয়? এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শিহাব শাহীন এবারের ঈদের সিনেমা দাগিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু, তমা মির্জা, সোনারা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম আর রাশেদ মামুন অপু। এবারের ঈদের আলোচিত ছবিগুলোর মধ্যে দাগি অন্যতম। সিনেমাটা মুক্তি পাওয়ার আগেও মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মুক্তির পর সেই আগ্রহটা আরও বেড়েছে। তার কারণ সমালোচকের পাশাপাশি দর্শকরাও সিনেমাটাকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে। তো কি আছে এই সিনেমাতে, কি কারণেই দর্শকদের মধ্যে এই আগ্রহটা তৈরি হয়েছে, এটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। Are you ready? Let's go. প্রথমে আমি আপনাদেরকে গল্পটা সম্পর্কে একটু বলে নিই। গল্পের প্রধান চরিত্র হচ্ছে নিশান। আমরা দেখি একেবারে গল্পের শুরুতে নিশান যখন জেলখানা থেকে বের হয় তখন জেলখানার প্রহরী তাকে বলে, ফুল সুন্দর, পাখি সুন্দর, নদী সুন্দর, এই জীবনটা অনেক সুন্দর। জেলখানা থেকে বের হওয়ার পর নিশান যখন চারপাশের এক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তখন এই কথাটা বারবার ওর মাথার মধ্যে ঘুরতে থাকে, যা তাকে এক ধরনের শক্তি দেয়। এটা একটা মনস্তাত্ত্বিক গল্প, এটা একটা রিডেমশনের গল্প, এটা একটা ইমোশনাল গল্প। পাশাপাশি এই সিনেমাটা একটা ক্রাইম থ্রিলারও, মানে আপনি ইমোশনের পাশাপাশি ক্রাইম থ্রিলারের মজাটাও এইখানে পাবেন। ন্যারেটিভটা বোঝানোর জন্য এখানে মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকের ব্যবহার করা হয়েছে। আবার ক্যারেক্টারের সাইকোলজি বোঝানোর জন্য এখানে ডায়লগের পাশাপাশি মনোলগও ছিল। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। আফরান নিশু এই সিনেমায় নিশান চরিত্রটায় অভিনয় করেছে। নিশানের চরিত্রটা এই সিনেমায় একটা ট্রাজিক হিরোর মতো। অপরাধ করার পর তার অনুশোচনা, ক্ষমা প্রার্থনা এবং তার যে পরিণতি, সব কিছুই এক ট্রাজিক হিরোর পরিণতি। নিশানের ট্রাজেডির কারণে লোকজন এবং সাধারণ মানুষ তার সাথে এক ধরনের ইমোশনালি কানেক্ট হইতে পারে। আফরান নিশুর দুইটা টাইমলাইনে গল্প বলা হয়েছে এখানে। একটা তার জেলে যাওয়ার আগের জীবন, আরেকটা জেল থেকে বের হওয়ার পরের জীবন। এই দুইটা টাইমলাইনের মধ্যে তার যে ক্যারেক্টারের পরিবর্তনগুলো, সেইটা তার অভিনয় খুব চমৎকার ফুটে উঠছে। তার প্রথম জীবনে যে পোশাক আশাক, তার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, ধীরে ধীরে সেটা যে পরিবর্তন হচ্ছে, ডেভেলপ হচ্ছে এবং পরবর্তী সময়ে জেল থেকে বের হওয়ার পরে ওর যে রিয়ালিটি, ওর যে কথা বলা এবং বডি ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যে সুস্পষ্ট পার্থক্য ছিল। এই কথাটা তমা মির্জার ক্ষেত্রেও বলা যায়। তমা মির্জা প্রথম জীবনে যেমন ছিল, তার পরবর্তীতে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে সময়ের সাথে সাথে এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে পরবর্তীতে আমরা 14 বছর পরে যে গল্পটায় আমরা তমা মির্জাকে পাই, সেইখানেও ওর যেই ক্যারেক্টারটা ডেভেলপ হয়েছে সেটা বোঝা যায় এবং ক্যারেক্টারটা এক ধরনের বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে সোনারা কামালের চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সোনারা কামাল একটা আশার প্রতীক হয়ে আসছিল নিশানের জীবনে। এইখানে সোনারার একটা বিশেষ ধরনের ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা কথা বলতে পারে না। তো সে তার ভাবনাগুলো প্রকাশ করে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কখনো বা টেক্সট আকারে। এবং কথা না বলে যে কত সুন্দরভাবে এই ভাবনাগুলো এবং ইমোশনগুলোকে প্রকাশ করা যায়, তার অভিনয়ে সেটা বোঝা গেছে। এইখানে যারা অভিনয় করেছেন তারা মোটামুটি সবাই খুব ভালো অভিনয় করেছেন, তারা তাদের সেরাটা দেবার চেষ্টা করেছেন এবং পরিচালক শিহাব শাহীন সেটা খুব সুন্দরভাবে তুলে ধরছে। এবং শিহাব শাহীন অনেক দিন ধরে কাজ করতেছেন, একজন অভিজ্ঞ পরিচালক। তার যে অভিজ্ঞতা সেইটা উনি এই সিনেমাতে খুব চমৎকারভাবে কাজে লাগিয়েছেন। লেকিন হাম নেহি ভুলে, এখন পলিটিক্স করি, খেলা হবে। এই সিনেমার প্রোডাকশন ডিজাইন, কস্টিউম, লোকেশন সবকিছু অনেক বেশি রিয়ালিস্টিক ছিল। সিনেমাটোগ্রাফার হিসাবে এখানে ছিলেন হচ্ছেন শুভঙ্কর ভর, যিনি কিনা আমার অন্যতম পছন্দের একটা সিনেমা বাকিটা ব্যক্তিগত সিনেমাটোগ্রাফার ছিলেন। সেখানেও তার সিনেমাটোগ্রাফিতে অনেক রিয়ালিস্টিক একটা প্রেজেন্টেশন ছিল। রিয়াল লোকেশন, রিয়াল লাইটিং তার সিনেমাটোগ্রাফিতে অনেক বেশি রিয়ালিস্টিক একটা ভাইব নিয়ে আসে। 2-3টা গান ছিল যা গল্পের ইমোশনকে প্রকাশ করতে অনেক বেশি সহায়তা করছে এবং গানগুলোও আমার কাছে মনে হয়েছে গল্পের সাথে যায়, গল্প থেকে বিচ্ছিন্ন কিছু হয় নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেক ভালো ছিল। এডিটিংয়ের কথা যদি বলতে হয়, এডিটিং লিনিয়ার ছিল। মাঝে মাঝে গল্পের প্রয়োজনে ফ্ল্যাশব্যাকে যেতে হয়েছে এবং গল্পকে কানেক্ট করার জন্য সেই ফ্ল্যাশব্যাকগুলো অনেক কাজে দিয়েছে। মূলত ক্যারেক্টার ইমোশনের সাথে আমাদের যে জার্নিটা, সেই জার্নিটা
পরিচালক করতে চেয়েছেন তার টেকনিক্যাল কাজের মাধ্যমে, যেখানে উনি সার্থক বলতে হয়। সব শেষে যেটা বলতে চাই, এই সিনেমাটা দেখার অভিজ্ঞতা আমার কাছে অনেক ভালো। এখানে ক্যারেক্টারটা ডেভেলপ হয়, ক্যারেক্টার আর্ট থাকে এবং ক্যারেক্টার ইমোশনের সাথে আমরা এক ধরনের রিলেট করতে পারি এবং গল্পটা ক্যারেক্টার ইমোশনকে ধরে যায়। এই সিনেমাটা শুধু একটা প্রেমের গল্প কিংবা ভালোবাসার গল্পই না, এখানে ক্রাইম, অ্যাকশন, থ্রিলার এগুলোও আছে। অভিনেতারা অনেক সময় এবং পরিশ্রম করেছেন এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে, ফলে একই সাথে কমার্শিয়াল এলিমেন্ট এবং ভালো গল্প এই সিনেমাটাকে অনেক বেশি শক্তিশালী করেছে। সব ধরনের দর্শকের সাথে এক ধরনের কমিউনিকেট এই গল্পটা করতে পারবে। সব কিছুর বিবেচনায় আমার কাছে সিনেমাটার রেটিং হচ্ছে 5-এ 4.5। তো আমার অনুরোধ থাকবে, আপনারা এখনও যারা দাগি সিনেমাটা দেখেন নাই, হলে গিয়ে তাড়াতাড়ি দেখে ফেললেন। এই আগামী সপ্তাহে মনে হয় সিনেমাটা থাকবে। আমার মনে হচ্ছে বক্স অফিসে এই ছবিটা একটা ভালো কালেকশন তৈরি করবে। এইরকম সিনেমা আরও বেশি হোক, এইটা কামনা করছি। আপনারা যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের যে কোনো ভাবনা আমাকে কমেন্টসে জানান। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবিরস রেসিপির সাথে থাকুন।